জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের আরেকটা ডিমান্ড স্যার, আপনি যেভাবে সুলতানি যুগের মুঘল যুগের ট্রাভেলের আলোচনা করলেন, সত্যি আমাদের জায়গাটা পরিষ্কার হয়ে গেল। একাধিক হোয়াটসঅ্যাপ, একাধিক কয়েকশো ছাত্রছাত্রী আবেদন এবং পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলা থেকে আমি সাড়া পাচ্ছি, খুব ভালো লাগছে। এবং লক্ষাধিক যে চ্যানেলে ভিউয়ার্স, তোমাদের সমর্থনে ভালো লাগছে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অন্যদের শেয়ার করো। ইতিহাসে কোথা দিয়ে যাচ্ছি বারবার করে, কয়েকটা দিন সময় দাও আমাকে, নতুনভাবে সাজিয়ে দেবো সমস্ত টপিক, সমস্ত অধ্যায়ের সবিস্তার আলোচনা আসবে, এমসিকিউ আসবে, সময় সাপেক্ষ। আগের সপ্তাহে 2-3টে ভিডিও তৈরি করতে পারতাম, এখন সকাল সময় দুপুর যেটুকু সময় পাই সব সময় তোমাদের জন্য সময় দিয়ে যাচ্ছি এবং প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করছি। তোমাদের লাইক এবং কমেন্ট কিন্তু আমি সবসময় আশা করছি। আর নেটশিটের বইটা, ভারতবর্ষের ইতিহাস নেটশিট জগন্নাথ জানা বইটা বারবার চর্চা করো। যারা WBCS কম্বাইন্ড পরীক্ষা দাও, CGL দাও, রেল দেবে, তারা ইন্ডিয়ান হিস্ট্রি বইটাকে পাখির চোখ করবে জগন্নাথ জানার। বারবার স্টাডি করুন, আপনার ইতিহাসে প্রাণবন্ত জায়গায় চলে যাবেন, সে বিষয়ে সন্দেহ নেই। তো সেই বিজয়নগর আজকে ট্রাভেলিয়ানদের চোখে, পর্যটকদের চোখে বিজয়নগর কেমন ছিল, আমরা ভিডিওগুলো আনছি। আজকে একটা ভিডিওতে আলোচনা করবো সেই নিকোলো কন্টি, আব্দুল রজ্জাক, সিজার ফেরারিক। সে আব্দুল রজ্জাক যিনি পার্শ্ব থেকে এসেছিলেন রাষ্ট্রদূত হিসাবে, আর সেই ইতালি থেকে এলেন, ভেনিস শহর থেকে নিকোলো কন্টি, তাকে নিয়ে আলোচনা করব। তো বিদেশি পর্যটকদের চোখে বিজয়নগর 1336 সালে এই রাজ্য প্রতিষ্ঠা হলো। সেই হরিহর বুক্কর হাত ধরে সঙ্গমের 5 পুত্রের 2 পুত্র প্রতিষ্ঠা করলো 1336, তাই না? সেই তুঙ্গাভদ্রা নদীর তীরে। কিন্তু বিজয়নগর বাহমনির সীমারেখা তৈরি হয়েছিল কিন্তু কৃষ্ণা নদীকে কেন্দ্র করে। আর এই বিজয়নগর রাজ্যের কিন্তু গড়ে উঠেছিল সেই তুঙ্গাভদ্রা নদীর তীরে 1336। তখন দিল্লির সুলতান কে ছিল? মোহাম্মদ বিন তুগলক। কেন? 1325 থেকে 1351 ছিল সেই জুনাখা বা মোহাম্মদ বিন তুগলক। আর 1325 থেকে 51 সময়কালে গড়ে উঠছে 1336 সালে বিজয়নগর। আর সেই বিজয়নগর রাজধানী কোথায় ছিল? হাম্পি, যেটা ভারতবর্ষের কাগজি মুদ্রায় বর্তমানে স্থান পেয়েছে, তাই না? তো সেই হাম্পি রাজধানী ছিল। আর বিজয়নগর 1336 সালে মোহাম্মদ বিন তুগলকের আমলে প্রতিষ্ঠা হয়েছিল। আর সেই বিজয়নগর এসছে 1420 থেকে 22, অর্থাৎ পঞ্চদশ শতাব্দীতে এসেছিলেন কে? নিকোলো কন্টি। কোন দেশ থেকে এসেছিল আমাকে আর বলতে হচ্ছে না, এসেছিলেন তিনি ইতালির ভেনিস থেকে। মরাক ভেইটা 1420 থেকে 22 তিনি ভারতবর্ষে ছিলেন। কে ছিলেন? নিকোলো কন্টি। আর 1422-এ কে আসছেন? নিকোলো কন্টি কোথায় আসছেন? বিজয়নগরে এসেছিলেন। ভালো করে মনে রাখবেন। এবং সপরিবারে বিজয়নগরে প্রথম এসেছিলেন কে? একাধিক পরীক্ষায় দিয়েছে যে ফ্যামিলিকে নিয়ে এসেছিলেন কে? শেষ পর্যন্ত গ্রেপ্তার হয়েছিলেন, তাই না? ধর্ম চেঞ্জ করেছিলেন। সবগুলি আসছে আস্তে আস্তে করে। কার আমলে এসেছিল আমাকে আর বলতে হচ্ছে না, দেবরায় 1 বা প্রথম দেবরায়ের আমল এসেছিলেন বিজয়নগরে সপরিবারে নিকোলো কন্টি। কোন শহর? ভেনিস। দেশ বললে ইতালি। এবং এই বিজয়নগরে যে এলেন নিকোলো কন্টি, তিনি প্রথম ইউরোপীয় ট্রাভেলিয়ান, ফার্স্ট ইউরোপীয় ভ্রমণকারীর নাম হচ্ছে, পর্যটক হচ্ছে নিকোলো কন্টি। ভারত থেকে ফিরে যাওয়ার সময় আরবরা তাকে কাইরিন নামক জায়গাতে ধরে ফেললো, অ্যারেস্ট করেছিল এবং বন্দি রেখেছিল এবং তার স্ত্রী সন্তানদের হত্যা করলেন নিজের সামনে। নিকোলো কন্টির সামনে সপরিবারে এসে ফিরে যাওয়ার সময় কাইরিনে গ্রেপ্তার হলেন। আরবরা তাকে অ্যারেস্ট করলো, বন্দি করলো, তার স্ত্রীকে, সন্তানকে হত্যা করলো। কার? নিকোলো কন্টির। কারা করলো? আরবরা, কাইরিনে। ভালো করে মনে রাখবি। নিজের জীবন বাঁচাতে তিনি ইসলাম ধর্ম থেকে কি করলেন? খ্রিস্ট ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ধর্ম চেঞ্জ করলেন। তাহলে নিকোলো কন্টি কোন ধর্মের লোক ছিল? খ্রিস্ট ধর্ম। এখন ইতালি ভেনিসে কিন্তু অসংখ্য খ্রিস্টান ধর্মের মানুষ বসবাস করে। সেখান থেকে ইসলাম ধর্মে গেলেন আরবদের হাতে বাঁচার জন্য। রোমে পৌঁছানোর পর খবরটা নিয়ে হৈ হৈ পড়ে যায়। তখন রোমের পোপের কাছে তিনি বলছেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি, আমাকে মুক্তি দিতে হবে। তাদের কি করতে হবে? পোপ তখন বললেন যে খ্রিস্ট ধর্ম ফিরিয়ে নেবো, এই শর্তে তাকে যা যা ঘটনা ঘটেছিল বিস্তারিতভাবে আমাকে বলতে হবে। কি বলতে হবে? বিস্তারিতভাবে আমাকে বলতে হবে। এটা কিন্তু পরিষ্কারভাবে তিনি উল্লেখ করলেন। তিনি বলতে কে? না পোপ। পোপের নামটা বলে দিই, সেই পোগিও ব্রাসিওলিনি দি ভ্যারাইতে। আরেকবার, পোগিও ব্রাসিওলিনি দি ভ্যারাইতে। পোপের সেই নির্দেশ তাকে বলতে হবে। পোপের সচিব সেই পোগিও ব্রাসিওলিনি দি ভ্যারাইতেকে ফলশ্রুতির সমস্ত ঘটনা বললেন এবং সেগুলি নথিভুক্ত করা হলো ল্যাটিন ভাষায়। আরেকবার, তাহলে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন খ্রিস্ট ধর্ম থেকে নিজের জীবন বাঁচাতে। কে? নিকোলো কন্টি। ভালো করে মনে রাখবেন। এবং খ্রিস্ট ধর্মে ফিরিয়ে নেওয়ার জন্য তিনি বিদেশি ভারতবর্ষ এবং বিজয়নগর বা যে ভ্রমণ করেছেন তার বিস্তৃত বর্ণনা দিতে হবে। তার স্মৃতিকথাগুলি তিনি পোপের সচিবকে শোনালেন এবং সেই কথোপকথনটা ল্যাটিন ভাষায় অনুবাদ করা হলো মরাক ভেইটা। এবং তিনি বলছেন বিজয়নগরের অস্ত্রধারী
90,000 সৈন্য ছিল মরাক ভেইটা। আবার কোথাও পাচ্ছি আমরা 1,10,000, সেটা আমি আসছি। 90,000 সৈন্য ছিল বিজয়নগর অস্ত্রধারী। কে বলছেন? নিকোলো কন্টি। তিনি বলছেন নিকোলো কন্টি প্রথম বলেন যে বিজয়নগরে সতীদাহ প্রথা একাধিক পরীক্ষায় দিয়েছে। বিজয়নগরের সতী সিস্টেম কার বর্ণনায় আমরা পেয়েছি? নিকোলো কন্টি। তার বর্ণনা থেকে পেয়েছিলাম 1420 খ্রিস্টাব্দে ভারতের ধাতব মুদ্রার সাথে কাগজের মুদ্রা প্রচলিত ছিল। আমরা জানি মোহাম্মদ বিন তুগলক চীনা সম্রাট কুবলাই খাঁর অনুকরণে একটা কাগজি মুদ্রা চালু করলো, যার নাম চাও মুদ্রা। এই সময় কিন্তু কাগজি মুদ্রা চালু হয়ে যাচ্ছে মোহাম্মদ বিন তুগলক আমলে। তো বিজয়নগরেও 1420 সাল নাগাদ দেখছি ধাতব মুদ্রার পাশাপাশি কাগজের মুদ্রাও চালু হচ্ছে। নিকোলো কন্টি তার বর্ণনায় দিয়েছিল। এই বিজয়নগরের 60 মাইল ব্যাসার্ধ নিয়ে বিস্তৃত ছিল। তাই বিজয়নগর রাজ্যটা কতটা ছিল? 60 মাইল ব্যাসার্ধ নিয়ে বিস্তৃত ছিল। বিজয়নগর রাজারা ভারতের অন্যান্য রাজাদের চেয়ে খুব শক্তিশালী ছিল বলে এই মতটাও দিচ্ছে। তাই কি বললাম? তাহলে বিজয়নগরে যে রাজ্যটা 60 মাইল ব্যাসার্ধ নিয়ে অবস্থান ছিল, বিজয়নগরের রাজারা অন্যান্য রাজাদের চেয়ে পাওয়ারফুল ছিল বা শক্তিশালী ছিল, নিকোলো কন্টি কিন্তু বলে যাচ্ছেন। তিনি আরো বলছেন যে বিজয়নগরের একজন ব্যক্তি একাধিক বিবাহ অর্থাৎ বহু বিবাহের কথা বলছেন, সতীদাহ প্রথার কথা বলছেন, একাধিক বিবাহ বা বহু বিবাহের কথা বলছেন, বিজয়নগরের ধাতব মুদ্রার পাশাপাশি কাগজি মুদ্রার কথা বলছেন। বিজয়নগর রাজারা অন্যান্য সমসাময়িক রাজাদের চেয়ে অনেক পাওয়ারফুল ছিল বলছেন, 60 মাইল ব্যাসার্ধ বলছেন এবং 90,000 সৈন্য নিয়ে গঠিত ছিল বলে তিনি বলে যাচ্ছেন। এবং কারণ তারা মৃত্যুর পরে সতী হয়ে অন্ত্যেষ্টিক্রিয়ার শোভা বৃদ্ধি করবে, এইগুলো বলেছিল। অতএব একাধিক বিবাহ যুক্তিটা তিনি দিয়ে যাচ্ছে। এই ছিল নিকোলো কন্টি। এবারে রাষ্ট্রদূত হিসাবে সেই সমরক্ষণ থেকে পারস্য অধিবাসী সমরক্ষণ থেকে আসছেন দ্বিতীয় দেবরায়ের আমলে আব্দুল রজ্জাক। এবারে আমরা নেক্সট ট্যাবেলে যাচ্ছি। নেক্সট ট্যাবেল হচ্ছে আব্দুল রজ্জাক। সমরখন্দ অধিবাসী ছিলেন আব্দুল রজ্জাক। 1442 সালে আসছেন কার আমলে? দ্বিতীয় দেবরায়। তাহলে নিকোলো কন্টি প্রথম দেবরায়, আব্দুল রজ্জাক যিনি রাষ্ট্রদূত হিসাবে এসেছিলেন পারস্যের সুলতান শাহরুখের দূত হিসাবে, তিনি আসছেন দ্বিতীয় দেবরায়ের আমলে। খুব খেয়াল করবে প্রথম দেবরায় দ্বিতীয় দেবরায়গুলো খুব খেয়াল করবে। সতীদাহ প্রথা, বহু বিবাহ, এই টার্মগুলো খুব ইম্পর্টেন্ট মনে রাখবে তোমরা। আব্দুল রজ্জাক সমরখন্দ অধিবাসী, 1442 আসছেন দ্বিতীয় দেবরায়ের আমলে। কোথায় আসছেন আর বলতে হচ্ছে না, হেডিংয়ে করিয়ে দিয়েছি পর্যটকদের চোখে বিজয়নগর। বিজয়নগরে আসছেন। তিনি পারস্যের যে সুলতান ছিলেন শাহরুখের দূত হিসাবে বা রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি হিসাবে তিনি এসেছিলেন আমাদের বিজয়নগরে। এবং তিনি কিন্তু কেরলের রাজা জামোরিনের আমলেও কিন্তু যোগাযোগ করেছিলেন। মনে আগে ভাস্কো ডা গামাও জামোরিন আমল এসেছিলেন অনেক শেষ বয়সে, ইয়ং বয়সে কিন্তু কেরলের রাজা জামোরিনের দরবার তিনি কিন্তু এসেছিলেন এই আব্দুল রজ্জাক মরাক ভাইটা। এবং আব্দুল রজ্জাক ভারত বৃত্তান্তের উপর একটি বই লিখলেন যার নাম মাদলা উস সাদাইন বা মাজমা উল বাহারেন। আরেকবার, মাদলা উস সাদাইন বা মাজমা উল বাহারেন, এই নামে একটি বই লিখলেন ওই আব্দুল রজ্জাক, যিনি রাষ্ট্রদূত হিসাবে শাহরুখের দূত হিসাবে তিনি ভারতবর্ষে এসেছিলেন। তার মতে দুটি মনে রাখবে বিখ্যাত আমরা বললাম গ্রন্থ আছে বললাম, এবং দুটি ভাগ্যবান গ্রহ আছে, একটা বৃহস্পতি একটা শুক্র। তার মতে যে গ্রহ নক্ষত্রের তালিকায় সবচেয়ে দুটি খুবই ভাগ্যবান, একটা বৃহস্পতি একটা শুক্র মনে রাখবে এটা। এবং বিজয়নগরে 300 বন্দর ছিল, ব্যবসা বাণিজ্যে একটা বড় অবদান ছিল বিজয়নগরে। এই 300টি বন্দরের কথা বলছেন কিন্তু আব্দুল রজ্জাক বিজয়নগরে মনে রাখবে। এবং 7টা নগর দুর্গের কথা বলছেন, 7টা নগর দুর্গ ছিল বিজয়নগরে, এটা বলছে আব্দুল রজ্জাক। এর মধ্যে 3টি ছিল আমাদের মানে এগ্রিকালচার, 7টা দুর্গের মধ্যে 3টি ছিল এগ্রিকালচার বা কৃষি নির্ভর বা কৃষিযোগ্য জমি, যেখানে বলছে 7টা নগর দুর্গের মধ্যে। আর 4টা নগর দুর্গ তো ছিল মূলত শিল্প কেন্দ্রিক বা ব্যবসা বাণিজ্য কেন্দ্রিক। এটা তিনি বলছেন। কে বলছেন? আব্দুল রজ্জাক। এবং জামোরিনের দরবার থেকে বিজয়নগরে তিনি গিয়েছিলেন। প্রথমে জামোরিনের দরবারে আসছেন কেরলে, এবং কালিকট বা কোজিকোড় গিয়েছিল। কোজিকোড় মানে হচ্ছে মোরকের ডাক, পরীক্ষায় প্রশ্ন দিয়েছে। বিজয়নগরে তারপরে জামোরিনের দরবার থেকে কেরল থেকে বা কোজিকোড় থেকে যাচ্ছেন। তিনি বিজয়নগরে ছিলেন ক বছর আমাকে আর বলতে হচ্ছে না, 2 বছর ছিলেন। এবং বিজয়নগরের মতো একটা সুন্দর শহর সারা বিশ্বে তিনি দেখেনি। খুব ঝাঁচকচকে গোছানো পরিপাটি একটা শহর বলছেন আব্দুল রজ্জাক, সুন্দর শহর। এবং এত সুন্দর শহর আমি কোথাও দেখিনি বা কানে আমি কোথাও শুনিনি যে এত বড় বা এত সুন্দর শহর ছিল। এই শহরটির পরিধি প্রায় বলছে 166 কিলোমিটার। তো পরিধিগুলি কার কি মত একটু খেয়াল করবে, বা 64 মাইল। তো নিকোলো কন্টি এক মত দিচ্ছেন, আব্দুল রজ্জাক আরেক মত দিচ্ছেন। এনার মতে 166 কিলোমিটার।
এবং 3 মাসের যাত্রা পথে বিস্তৃত ছিল, অর্থাৎ এই রাজ্যটা ঘুরতে গেলে 3 মাস প্রায় সময় লেগে যাবে একটা ট্রাভেলিয়ানের। আর 7টা নগর দুর্গ ছিল, বলেই দিয়েছি। এর মধ্যে 3টি নগর দুর্গে কৃষিযোগ্য ছিল, ভালো করে মনে রাখবে। হ্যাঁ, আর 4টেতে দুর্গটি মুন্নগর ছিল। আর 7ম দুর্গটি অন্যান্য দুর্গের কেন্দ্রে অবস্থিত ছিল। তো 7 নম্বর দুর্গটা মাঝপথে ছিল, তার পাশে একদিকে 3টে 4টে, আর 7 নম্বরটা ছিল একদম মাঝখানে। কে বলছে? আব্দুল রজ্জাক। আর হিরাট শহরের বাজারের চেয়েও 10 গুণ বড় ছিল 7ম দুর্গটা, মাঝে ছিল এবং খুব বড় ছিল সবচেয়ে 7মটায়। হিরাট যে শহরটা ছিল, সেই হিরাট শহরের বাজারের চেয়েও 10 গুণ বড় ছিল 7ম দুর্গটা। কোথার দুর্গ? বিজয়নগর। আর বিজয়নগরের রাজাবাদের সেনাবাহিনী 1000টি হাতি ছিল তিনি বলছেন। এখানে মোট সৈন্য উনি বলছেন 1,10,000 ছিলেন। অতএব কোথাও পাচ্ছি 90,000, কোথাও 1,10,000, তো কাছাকাছি 1 লক্ষের আশপাশ ছিল, এটা ধরে নিতে পারি আমরা। তো বিজয়নগরের মোট সৈন্য কিন্তু 1,10,000 প্রায় ছিল। এই বিজয়নগর শাসকরা সোনা গলিয়ে রাখতেন, এদের একটা খুব হবি ছিল যে সোনাকে গলিয়ে এরা অনেকটা মানে গচ্ছিত করে রাখতেন, এটা বলছে আব্দুল রজ্জাক। বিজয়নগর রাজধানী, যেটা আমরা হাম্পি বলে এসেছি, এই পতিতালয়ের কথা উল্লেখ আছে যে পতিতালয় কিন্তু ছিল বিজয়নগর রাজধানী হাম্পিতে। কে বলছে? আব্দুল রজ্জাক। তিনি আরো বলছেন যে পতিতাদের আয় কিন্তু অনেক বেশি ছিল, প্রায় 12,000 ফানম। এই ফানম ছিল বিজয়নগরের একটা মুদ্রার নাম, প্রত্যেকে মনে রাখবে। ফানম, ফানম ছিল বিজয়নগর মুদ্রা, 12,000 ফানম ছিল বিজয়নগরের পতিতাদের মধ্যে। এবং বিজয়নগর সবচেয়ে ট্যাক্সটা কিন্তু আসতো এই প্রস্টিটিউট বা দেহ বিক্রি করে, এটা কিন্তু বিশেষ মেনের প্রশ্ন ছিল। তো দেহ বিক্রি বা প্রস্টিটিউট করে সবচেয়ে বেশি কর আদায় করতো বিজয়নগরের রাজারা। পতিতা ব্যক্তিদের আয়ও ছিল প্রায় 12,000 ফানম, মনে রাখবে এটা, যা রক্ষীদের দেওয়া বেতনের সমপরিমাণ ছিল, অর্থাৎ যথেষ্ট ভালো ইনকাম করতে এরা। তিনি বলেন যে বিজয়নগরের সাধারণ মানুষের খাদ্যের মধ্যে একটা করে পাশে রাখা হতো গোলাপ ফুল। তা বিজয়নগরে যখন রাজারা বা সাধারণ মানুষরা খাবার খেত, পাশে একটা গোলাপ ফুল রাখা হতো, এটা আবশ্যিক ছিল বলে উল্লেখ করছেন আব্দুল রজ্জাক, আবশ্যিক ছিল। আর তিনি বিজয়নগরের যে দেওয়ানখানা বা 40টি স্তম্ভযুক্ত মণ্ডপের কথা উল্লেখ করেছেন। তাহলে বিজয়নগরের দেওয়ানখানা বা 40টি মণ্ডপযুক্ত স্তম্ভ কথা উল্লেখ করছেন আব্দুল রজ্জাক। টাকসালের কথা উল্লেখ করেছেন বা জোরাবখানার কথা উল্লেখ করেছেন। তাহলে বিজয়নগর টাকসাল কার বর্ণনায় পায়? বিজয়নগরের দেওয়ানখানা বা 40টি স্তম্ভযুক্ত মণ্ডপের পরিচয় কার বর্ণনায় পাই? সবই উত্তর হবে আব্দুল রজ্জাক, যিনি রাষ্ট্রদূত হিসাবে এসেছিলেন, ভালো করে মনে রাখবে। আরেকজনকে নিয়ে এসেছি আমরা, সিজার ফ্রেডরিক। তিনিও ইতালি ট্রাভেলিয়ান ছিলেন, অনেক পরবর্তীকালে এসেছেন এবং বিজয়নগরে আগত শেষ ইউরোপীয় পর্যটক তিনি, মনে রাখবে এটা। তালিকোরা যুদ্ধের সমসাময়িক প্রায় 2 বছর পরে আসছেন 67 সালে। 1565 সালে 23 জানুয়ারি তালিকোরা যুদ্ধ হয়, যার আরেক নাম রাক্ষস ভুবনের যুদ্ধ, যার আরেক নাম বান্নিহাটির যুদ্ধ। সেই রাক্ষস ভুবনের যুদ্ধ বা বান্নিহাটির যুদ্ধ বা তালিকোটা যুদ্ধের একেবারে সমলগ্নে এসেছেন সিজার ফ্রেডরিক। যুদ্ধ ক্ষেত্রে তিনি ছিলেন না, 2 বছর পরে এসে এই তালিকোটা যুদ্ধের সবচেয়ে সুস্পষ্ট ব্যাখ্যা আমরা পাচ্ছি সিজার ফ্রেডরিকের বর্ণনায়, মনে রাখবে এটা। তো যাই হোক, এই বিজয়নগর বর্তমান কর্ণাটকে অবস্থান করছে। তিনি এসেছেন 1567, ইতালি থেকে এসেছিলেন। তিনি 7 মাস ছিলেন এই বিজয়নগরে, 7 মান্থস। সালটা 1567। 16 শতকে বিজয়নগরে পরিদর্শনকারীর মধ্যে শেষ ট্রাভেলিয়ান ছিলেন, শেষ পর্যটক ছিলেন কে? সিজার ফ্রেডরিক, শেষ পর্যটক বিজয়নগরে আগত। এবং কনস্টান্টিনোপলের সুলতানরা বাংলায় জাহাজ তৈরি করতেন, এটা উল্লেখ করছেন সিজার ফ্রেডরিক। তিনি কিন্তু বিজয়নগরের পাশাপাশি বাংলাতেও কিছুদিন এসেছিলেন এবং কনস্টান্টিনোপলের সুলতানরা বাংলায় জাহাজ তৈরি করতো বলে তার বর্ণনা আমরা পাচ্ছি। তার বর্ণনা বলতে কে? সিজার ফ্রেডরিক। আজকে নিকোলকন্ঠি, আব্দুল রজ্জাক এবং সিজার ফ্রেডরিক আলোচনা করলাম। কেমন লাগলো একটু জানিও। নেক্সট ভিডিওতে আবার ট্রাভেলিয়ানগুলো নিয়ে আসবো। বাই।